হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে শিখবো। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করার সময় অনেকের সমস্যা দেখা দেয়। এর পিছনে অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটি অন্যতম কারণ হচ্ছে এই প্রশ্নমূলক বাক্যের গঠন। যেমন লক্ষ্য করো স্ক্রিনে, হু কিল্ড দ্য স্নেক এবং হু ডু ইউ লাইক। বলো তো এই দুটি বাক্যের প্যাসিভ ভয়েস কি হবে? চলো আমি করে দেখাচ্ছি। হু কিল্ড দ্য স্নেক, ইট ইজ কোয়াইট নর্মাল, আমরা সবাই জানি বাই হোম ওয়াজ দ্য স্নেক কিল্ড, রাইট? কিন্তু হু ডু ইউ লাইক এর প্যাসিভ কি হবে? হু ইজ লাইকড বাই ইউ। আর এখানেই সমস্যার সূত্রপাত। লক্ষ্য করো দুটি বাক্যই হু দিয়ে আছে, রাইট? কিন্তু প্রথম বাক্যটি বাই হোম দিয়ে প্যাসিভ করা হলো, কিন্তু দ্বিতীয় বাক্যটির প্যাসিভ হু দিয়ে করা হয়েছে। এমনটা কেন? আবার আবার লক্ষ্য করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট আর হোয়াট মেড ইউ লাভ। এবার বলো এই দুটি বাক্যের প্যাসিভ কি হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট এর প্যাসিভ হবে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। কিন্তু হোয়াট মেড ইউ লাভ এর প্যাসিভ কি হবে? বাই হোয়াট ওয়ার ইউ মেড লাভ। আবার সমস্যা, দুটি বাক্যই হোয়াট দিয়ে আছে, অথচ প্রথম বাক্যটির ভয়েস চেঞ্জ হোয়াট দিয়ে হলো, কিন্তু দ্বিতীয় বাক্যটি বাই হোয়াট দিয়ে হয়েছে। এমনটা কেন, রাইট? আজকের এই ক্লাসে আমরা এই সব কিছু খুঁটিনাটি বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা একেবারে জিরো লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত সব রকম আলোচনা করব। আর আমি আশ্বস্ত করছি এই ক্লাসটি দেখার পর প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আর তোমাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু তার জন্য তোমাদেরকেও একটা কথা দিতে হবে, ক্লাসটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে, রাইট? তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থী বন্ধু, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেই মূল আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু বেসিক ইনফরমেশন, কিছু প্রাথমিক আলোচনা দেখে নিব, রাইট? যাতে করে আমরা বিষয়টি খুব ভালোভাবে, খুব সহজভাবে বুঝতে পারি। আচ্ছা, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। প্রশ্নমূলক বাক্য কাকে বলে? যে বাক্য দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকে প্রশ্নমূলক বাক্য বলা হয়, রাইট? আচ্ছা, এই প্রশ্নমূলক বাক্য দু ধরনের হয়, ইয়েস নো কোশ্চিন এবং ডব্লিউএইচ কোশ্চিন, রাইট? যে প্রশ্নের উত্তর হ্যাঁ বানাতে দেওয়া যায় তাকে ইয়েস নো কোশ্চিন বলা হয়। যেমন, তুমি ভাত খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে বলবে হ্যাঁ, যদি না খেয়ে থাকো তাহলে বলবে না, রাইট? তাহলে এই প্রশ্নটির উত্তরে হ্যাঁ বানাতে দেওয়া যাচ্ছে, তাহলে এটাকে আমরা ইয়েস নো কোশ্চেন বলবো। কিন্তু যদি বলা হয় তুমি কখন খেয়েছো বা তোমার নাম কি, তাহলে এর উত্তরে কি আমরা হ্যাঁ বা না বলতে পারবো? অবশ্যই না। তাহলে এটা ডব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা, এদেরকে ডব্লিউএইচ কোশ্চেন কেন বলা হয়? কারণ এই ধরনের প্রশ্ন যে শব্দ দিয়ে শুরু হয় তাদের প্রথমে ডব্লিউ এবং এইচ থাকে, রাইট? ওই জন্য এদেরকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। ক্লিয়ার? চলো তাহলে এবারে জেনে নিই যে এই প্রশ্নমূলক বাক্য কিভাবে গঠন করতে হয়। প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা জানবো, রাইট? ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য আমাদের শুধুমাত্র দুটি বৈশিষ্ট্য মনে রাখতে হবে। কি কি? নাম্বার ওয়ান, হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে এবং বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, তাহলেই ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। বোঝা গেল না? এক্সাম্পল লক্ষ্য করো, দে আর প্লেয়িং ক্রিকেট। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক বাক্য, রাইট? কি করে বুঝলাম বর্ণনামূলক বাক্য? সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, তাহলে যখনই কোনো বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হবে সেটা হচ্ছে বর্ণনামূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই বাক্যটিকে যদি ইয়েস নো কোশ্চেনে রূপান্তরিত করতে হয় তাহলে কিভাবে করব? আমরা কি জানলাম যে ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য আমাদের দুটি কাজ করতে হবে, হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে, রাইট? তাহলে লক্ষ্য করতে এই বাক্যটিতে হেল্পিং ভার্ব আছে না নেই? অফকোর্স আছে। কোনটা হেল্পিং ভার্ব? আর হেল্পিং ভার্ব, রাইট? ইংরেজিতে অক্সিলারি ভার্ব মোট 24টি, তোমাদের নিশ্চয়ই জানা আছে। যদি জানা না থাকে তাহলে এই যে স্ক্রিনে লক্ষ্য করো, এই যে তোমরা দেখতে পাচ্ছ অক্সিলারি ভার্বকে দুটি ভাগে ভাগ করেছি, প্রাইমারি অক্সিলারি এবং মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি আবার তিন প্রকার, ভার্ব ডু, ডু ডাজ ডিড, ভার্ব বি এম ইজ আর ওয়াজ ওয়্যার এবং ভার্ব হ্যাভ, হ্যাভ হ্যাজ হ্যাড। আর ডান দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এগুলি মোডাল অক্সিলারি, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ইউজ টু, আর টু, নিড, ডেয়ার। তোমাদের যদি জানা না থাকে তাহলে এটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটিকে মুখস্থ করতেই হবে, রাইট? টেন্সের জন্য আর ভয়েস চেঞ্জের জন্য। ক্লিয়ার? তাহলে এবারে লক্ষ্য করো, দে আর প্লেয়িং ক্রিকেট, এখানে আর হেল্পিং ভার্ব। আর আমরা কি জানলাম? হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে, তাহলে ব্যবহার করো। তাহলে এর ইয়েস নো কোশ্চেন কি হবে? আর দে প্লেয়িং ক্রিকেট, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তারা কি ক্রিকেট খেলছে? খেললে বলবে ইয়েস, না খেলে বলবে নো। বুঝাতে পারলাম? তাহলে ইয়েস নো কোশ্চেন তৈরি করার জন্য আমরা সিম্পলি দুটো কাজ করব, হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করব আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি ডব্লিউএইচ কোশ্চেন করতে হয় তো, রাইট? তাহলে এটা আরও সহজ। ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার জন্য আমাদের শুধু আর একটা এক্সট্রা পয়েন্ট মনে রাখতে হবে। কি? হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে তো ছিলই, ওই হেল্পিং ভার্বের আগে আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তাহলে দে আর প্লেয়িং ক্রিকেট, এর ইয়েস নো কোশ্চেন হলো আর দে প্লেয়িং ক্রিকেট। এবার এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করতে চাই তাহলে কি করব? আমরা বলতে পারি হোয়ার আর দে প্লেয়িং ক্রিকেট, তারা কোথায় ক্রিকেট খেলছে। লক্ষ্য করো, দে সাবজেক্ট, দের আগে আমরা আর হেল্পিং ভার্ব ব্যবহার করেছি, আর হেল্পিং ভার্বের আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার ব্যবহার করেছি। বোঝা গেল? তাহলে হোয়ার আর দে প্লেয়িং ক্রিকেট, এটা হয়ে গেল ডব্লিউএইচ কোশ্চেন। ক্লিয়ার? আরও এক্সাম্পল লক্ষ্য করো, সি হ্যাজ রিটেন আ লেটার। লক্ষ্য করো, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এই বাক্যের হেল্পিং ভার্ব কোনটি? হ্যাজ,
এবার আমরা যদি একে ইয়েস নো কোশ্চেন করি তাহলে কি করব, হ্যাজকে সাবজেক্টের আগে ব্যবহার করব, সাবজেক্টকে সি, রাইট, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিব। তাহলে ইয়েস নো কোশ্চেন কি হবে, হ্যাজ সি রিটেন আ লেটার, হয়ে গেল ইয়েস নো কোশ্চেন। সে কি চিঠি লিখেছে, লিখলে বলবে ইয়েস, না লিখলে বলবে নো। এবার যদি আমরা একে ডব্লিউএইচ কোশ্চেন করি তাহলে কি করব, হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। হোয়েন হ্যাজ সি রিটেন আ লেটার, সে কখন চিঠি লিখেছে। লক্ষ্য করো, সি সাবজেক্ট, সি এর আগে আমরা হ্যাজ ব্যবহার করলাম হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছি। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট, রাইট। আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, হি উইল বি আ ডক্টর, সে একজন ডাক্তার হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই বাক্যটিকে যদি আমরা ইয়েস নো কোশ্চেন করি তাহলে কি করব, লক্ষ্য করো এখানে হেল্পিং ভার্ব পেয়ে উইল বি, রাইট, কিন্তু এখানে একটা অন্য সমস্যা আছে, উইল বি হেল্পিং ভার্ব দুই অংশ বিশিষ্ট আছে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনো হেল্পিং ভার্ব যদি দুই অংশ বিশিষ্ট হয় তাহলে প্রথম অংশটিকে সাবজেক্টের আগে এবং দ্বিতীয় অংশটিকে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। তাহলে এর ইয়েস নো কোশ্চেন হবে, উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে, হলে বলবে ইয়েস, না হলে বলবে নো। বোঝাতে পারলাম? এবার এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি তাহলে কি করব, সিম্পলি হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করব। তাহলে আমরা এখানে ওয়েন ব্যবহার করতে পারি, ওয়েন উইল হি বি এ ডক্টর, সে কখন ডাক্তার হবে। এবার এর উত্তর হ্যাঁ বা নাতে হবে, অফকোর্স হবে না, ইট ইজ ডব্লিউএইচ কোশ্চেন। আচ্ছা, এবার আর দুটো এক্সাম্পল লক্ষ্য করো, ইজ হি নট এ গুড বয়, ইজ নট রোহান আ গুড বয়। লক্ষ্য করো দুটি বাক্য ইয়েস নো কোশ্চেন, রাইট। আচ্ছা বলো তো এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কি আছে, কোনো পার্থক্য দেখা যাচ্ছে? লক্ষ্য করো প্রথম বাক্যটির সাবজেক্ট হি, দ্বিতীয় বাক্যটির সাবজেক্ট রোহান, ক্লিয়ার। কিন্তু লক্ষ্য করো তো প্রথম বাক্যটিতে হি অর্থাৎ সাবজেক্টের পরে নোট ব্যবহার করা হয়েছে, আর দ্বিতীয় বাক্যটিতে রোহান সাবজেক্টের আগে নোট ব্যবহার করা হয়েছে, রাইট। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইয়েস নো কোশ্চেন যদি নাবাচক হয়, নেগেটিভ হয়, তাহলে ওই ক্ষেত্রে দেখতে হবে সাবজেক্টটি নাউন না প্রোনাউন। যদি সাবজেক্ট প্রোনাউন হয় তাহলে প্রোনাউনের পরে নোট, যদি সাবজেক্ট নাউন হয় তাহলে নাউনের আগের নোট ব্যবহার করতে হবে। বোঝা গেল? এই সব কিছু কিন্তু ভয়েস চেঞ্জ করার জন্য লাগবে। আমি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করার জন্য তোমাদের কোনো নতুন রুলস রেগুলেশন শেখাবো না। আমরা নতুন রুলস রেগুলেশন ছাড়াই আমরা ভয়েস চেঞ্জের যে বেসিক নিয়ম জানি, প্রাথমিক নিয়ম জানি, সেই নিয়মের উপর ভিত্তি করেই আমি তোমাদেরকে প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করতে শেখাবো। আর এই ক্লাসটি দেখার পর তোমরাও অবাক হয়ে যাবে যে এত সহজে প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করা যায়। ইয়াস, অবশ্যই করা যায়, শুধু ক্লাসটি দেখতে থাকবো। আচ্ছা, এতক্ষণে তাহলে তোমরা নিশ্চয়ই ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন করতে শিখে গেছো, রাইট। এবারে চলো আমরা আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই। এবারে আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা জেনে নিব, কিন্তু তার আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার যে প্রাথমিক নিয়ম, বেসিক ইনফরমেশন, চলো একবার দ্রুত সেগুলি দৃষ্টিপাত করে নিই। আমাদের মনে রাখতে হবে যখনই আমরা ভয়েস চেঞ্জ করব সব প্রথমে আমরা দেখে নিব যে আমরা যে বাক্যটির ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি সেই বাক্যটি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। কীভাবে বুঝবো? বোঝার উপায় হচ্ছে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি, রাইট। অ্যাক্টিভ নাকি প্যাসিভ এটা চেনার উপায় হচ্ছে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি। ভার্ব বি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই পাঁচটা ভার্ব তো আমরা জানি। আর বি শব্দটির নিজস্ব তিনটি ফর্ম আছে, বি, বিন, বিইং। তাহলে মোট 8টি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিইং প্লাস ভার্ব থ্রি। যদি কোনো বাক্যে এই ভার্ব বি প্লাস ভার্ব থ্রি থাকে তাহলে 100% সেটা প্যাসিভ ভয়েস হবে। আর যদি কোনো বাক্যে ভার্ব বি আর ভার্ব থ্রি না থাকে তাহলে দুনিয়া একদিকে হয়ে গেলেও সেটা অ্যাক্টিভ ভয়েসই হবে, কোনো অবস্থায় সেটা প্যাসিভ ভয়েস হবে না, রাইট। তাহলে যখনই আমরা ভয়েস চেঞ্জ করবো আমরা দ্রুত দেখে নেব ওই বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে না নেই, থাকলে প্যাসিভ, না থাকলে অ্যাক্টিভ। এবার যেটা থাকবে আমরা তার উল্টোটা করব, রাইট। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, সি রোট আ লেটার ওয়াজ রিটেন বাই হার। বলো তো এখানে কোনটা বাক্য অ্যাক্টিভ, কোনটা প্যাসিভ? চলো প্রথম বাক্যটি লক্ষ্য করো, সি রোট আ লেটার, এখানে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি আছে, নেই, তাহলে এটা অ্যাক্টিভ ভয়েস। কিন্তু দ্বিতীয় এক্সাম্পলটি লক্ষ্য করো, আ লেটার ওয়াজ রিটেন বাই হার, ওয়াজ ভার্ব বি, রিটেন ভার্ব থ্রি, তাহলে ভার্ব বি ভার্ব থ্রি চলে আসলো। আর আমরা কি জানলাম, যখনই কোনো বাক্যে ভার্ব বি প্লাস ভার্ব থ্রি থাকবে সেটা অবশ্যই প্যাসিভ ভয়েস হবে। তাহলে দ্বিতীয় বাক্যটি প্যাসিভ ভয়েস, বোঝা গেল? এবারে এসো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কি নিয়ম। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদের সিম্পলি 5টা কথা মনে রাখতে হবে, শুধু 5টা কথা। কি? নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভে গিয়ে সাবজেক্ট হয়ে যাবে। নাম্বার 2, প্যাসিভে কোনো না কোনো ভার্ব বি বসবে। নাম্বার 3, অ্যাক্টিভ কোন টেন্সে আছে দেখা দরকার নেই, প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে। নাম্বার 4, প্যাসিভের অবজেক্টের আগে বেশিরভাগ ক্ষেত্রে বাই ব্যবহার করতে হবে। অ্যান্ড নাম্বার 5, অ্যাক্টিভের যেটা সাবজেক্ট প্যাসিভে গিয়ে সেটা অবজেক্ট হয়ে যাবে, রাইট। যেমন এক্সাম্পল লক্ষ্য করো, সি রোট আ লেটার। আচ্ছা, এই বাক্যের সাবজেক্ট কে? সি। আচ্ছা, রোট এটা ভার্ব, রাইট, আর আ লেটার এটা হচ্ছে অবজেক্ট। যদি অবজেক্ট চিনতে অসুবিধা হয় তাহলে মনে রাখো ভার্বকে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে সি রোড, সে লিখেছিল, কি লিখেছিল? আ লেটার, তাহলে আ লেটার অবজেক্ট, ক্লিয়ার। চলো এবার এই বাক্যটি যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কিভাবে করবো? প্রথম নিয়মে কি শিখেছি আমরা? অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, তাহলে আ লেটার অবজেক্ট, এটা প্যাসিভের সাবজেক্ট হয়ে যাবে আ লেটার, রাইট। 2 নম্বর পয়েন্টে কি শিখেছি? ভার্ব বি ব্যবহার করতে হবে, আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। আচ্ছা, ওয়াজ কেন? এম, ইজ, আর নয় কেন? আমি এটা পরে আলোচনা করছি, রাইট। তাহলে 2 নম্বর পয়েন্ট ভার্ব বি। 3 নম্বর পয়েন্ট কি? ভার্বের থার্ড ফর্ম, তাহলে রোট এর থার্ড ফর্ম কি?
রাইট, রোড, রিটিন, রিটিন থার্ড ফর্ম, রাইট, তাহলে আমরা রিটিন ব্যবহার করব। 4 নম্বর পয়েন্ট বাই, তাহলে বাই লাগিয়ে দিব। আর 5 নম্বর পয়েন্ট অ্যাক্টিভের যেটা সাবজেক্ট সেটা প্যাসিভ অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট কে ছিল? সি। আচ্ছা, সি এর অবজেক্ট ফর্ম কি? হার, তাহলে আমরা এখানে হার ব্যবহার করব। তাহলে লক্ষ্য করো, সি রোট আ লেটার, এর প্যাসিভ কি হলো? আ লেটার ওয়াজ রিটেন বাই হার। লক্ষ্য করো, আমরা যে 5টি নিয়ম আলোচনা করলাম, এই 5টি নিয়মের মধ্যে 4টা নিয়ম তো বোঝা যাচ্ছে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, বাই বসবে, ভার্বের থার্ড ফর্ম বসবে, রাইট। কিন্তু একটা নিয়মের ক্ষেত্রে আমরা একটু বিভ্রান্তিতে পড়ে গেছি, যে ভার্ব বি, অর্থাৎ আমরা যে ভার্ব বি 8টা বললাম, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করতে হবে, রাইট। তাহলে মনে রাখো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 5টি নিয়মের মধ্যে 4টা নিয়ম সব ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, এতে কোনো রকম পরিবর্তন হয় না, শুধু একটা নিয়মই পরিবর্তন হয়, সেটা হচ্ছে ভার্ব বি। চলো তাহলে এবার আমরা জেনে নিই যে ভার্ব বি কিভাবে চেঞ্জ করতে হয়। তাহলে ভার্ব বি চেঞ্জ করার আমরা 4টি নিয়ম মনে রাখবো। নাম্বার 1, অ্যাক্টিভ বাক্যটি যদি ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করব। ভালো করে বোঝার চেষ্টা করো, অ্যাক্টিভ বাক্যটি যদি ইনডিফিনিট টেন্সে থাকে, আমি বলিনি কোন ইনডিফিনিট, দ্যাট মে বি প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অর ফিউচার ইনডিফিনিট। যদি ইনডিফিনিটে থাকে তাহলে প্যাসিভ করার সময় আমরা ভার্ব বি এর জায়গায় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করব। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার ইনডিফিনিট থাকলে ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গেল না? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরো আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা যদি এই বাক্যটির প্যাসিভ করি তাহলে কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। লক্ষ্য করো আমরা এখানে ইজ ব্যবহার করেছি। আচ্ছা, এম ইজ আর কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব। তাহলে লক্ষ্য করো অ্যাক্টিভ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে আমরা প্যাসিভে প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব ব্যবহার করলাম। বোঝা গেল? আবার এক্সাম্পল লক্ষ্য করো, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, পাস্ট ইনডিফিনিট, তাহলে আমরা এর প্যাসিভ ভয়েস করার সময় পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করব। তাহলে এর অ্যান্সার কি হবে? রাইস ওয়াজ ইটেন বাই মি। আবার লক্ষ্য করো, আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, ফিউচার ইনডিফিনিট, এবার এর প্যাসিভ কি হবে? রাইস উইল বি ইটেন বাই মি। লক্ষ্য করো, উইল বি ফিউচার কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব চলে এসেছে। তো আমি তোমাদেরকে এই নিয়মটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। এবার যেই টেন্সের ইনডিফিনিট ওই টেন্সের কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করবো। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে আমরা 3টা প্যাসিভ দেখতে পাচ্ছি, লক্ষ্য করো 3টা প্যাসিভে সব কিছু সেম আছে, সাবজেক্ট সেম, ভার্ব সেম, বাই সেম, অবজেক্ট সেম, রাইট। শুধু একটা জিনিসই চেঞ্জ হয়েছে, হেল্পিং ভার্ব। আর ওই জন্য আমাদেরকে এই হেল্পিং ভার্ব অর্থাৎ ভার্ব বি চেঞ্জ করার নিয়মটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমরা 1 নম্বর নিয়মে কি জানলাম? যে অ্যাক্টিভ ভয়েসটি ইনডিফিনিট টেন্সে থাকলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। নাম্বার 2, অ্যাক্টিভ বাক্যটি যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে, তার সঙ্গে বিইং লাগিয়ে দিতে হবে। বোঝা গেল না? যেমন এক্সাম্পল লক্ষ্য করো, আই এম ইটিং রাইস, তাহলে এর প্যাসিভ কি হবে? রাইস ইজ বিইং ইটেন বাই মি। লক্ষ্য করো, আই এম ইটিং রাইস, এম আছে, প্যাসিভে লক্ষ্য করো রাইস ইজ, এখানে ইজ আছে, আর আমরা জানি এম, ইজ, আর তিনটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। তাহলে আমরা সিম্পলি মনে রাখবো, অ্যাক্টিভ বাক্যটি যদি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ও কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব, তার সঙ্গে শুধু বিইং লাগিয়ে দিতে হবে। নাম্বার 3, অ্যাক্টিভ বাক্যটি যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, এই বাক্যটির প্যাসিভ কি হবে? রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। বোঝা গেল? তাহলে আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ পারফেক্ট টেন্স, আমরা লক্ষ্য করো প্যাসিভে কি করেছি? রাইস হ্যাজ বিন, হ্যাভ বিন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব। তাহলে 3 নম্বর পয়েন্ট আমরা কি জানলাম? পারফেক্ট টেন্স থাকলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। অ্যান্ড ফাইনালি নাম্বার 4, অ্যাক্টিভ বাক্যটিতে যদি মোডালস থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই মোডালসই থেকে যাবে, তার সঙ্গে বি লাগিয়ে দিতে হবে। যেমন আই ক্যান ইট রাইস, আমি ভাত খেতে পারি, তাহলে এখানে লক্ষ্য করো ক্যান চলে এসছে, ক্যান মোডালস। তাহলে আমরা যখন এর প্যাসিভ ভয়েস করবো ওখানে আমরা ক্যান এবং তার সঙ্গে বি যুক্ত করে দেবো। তাহলে আই ক্যান ইট রাইস, এর প্যাসিভ কি হবে? রাইস ক্যান বি ইটেন বাই মি। ভার্ব বি ব্যবহারের 4টা নিয়ম আমরা কি জানলাম? নাম্বার 1, যদি অ্যাক্টিভ বাক্যটি ইনডিফিনিট টেন্স থাকে তাহলে প্যাসিভ করার সময় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। নাম্বার 2, যদি অ্যাক্টিভ বাক্যটি কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই টেন্সেরই হেল্পিং ভার্ব অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সেরই হেল্পিং ভার্ব সঙ্গে বিইং লাগিয়ে দিতে হবে। নাম্বার 3, অ্যাক্টিভ বাক্যটি যদি পারফেক্ট টেন্সে থাকে তাহলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। আর নাম্বার 4, অ্যাক্টিভে যদি মোডালস থাকে তাহলে প্যাসিভ করার সময় সেই মোডালসটাই থেকে যাবে, তার সঙ্গে বি লাগিয়ে দিতে হবে। এবার তোমাদেরকে কিন্তু এই কোন টেন্সের কোন হেল্পিং ভার্ব সেটা কিন্তু মুখস্থ থাকতে হবে, রাইট? কারণ ওটা যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু গোলমাল হয়ে যাবে। আচ্ছা, তোমরা যাদের টেন্সের হেল্পিং ভার্ব জানা নেই, আমি স্ক্রিনে টেন্সের হেল্পিং ভার্বগুলো দিয়ে দিচ্ছি, তোমরা এই স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটিকে নোট বানিয়ে নিবে এবং ভালো করে মুখস্থ করে নিবে। লক্ষ্য করো স্ক্রিনে কি দিয়েছি? প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট ডু ডাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন, রাইট? চলে এসো পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট ডিড,
পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, পাস্ট পারফেক্ট হ্যাড এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন। এবার চলে আসো ফিউচার। ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এই যে টেন্সের হেল্পিং ভার্বের ছকটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটিকে তোমাদের ভালোভাবে থোরলি মুখস্থ করতেই হবে। তাহলে খুব সহজেই তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্ব বি চেঞ্জ করতে পারবে, রাইট? তাহলে স্ক্রিনশট নিয়ে নাও আর এই ছকটিকে অবশ্যই মুখস্থ করে নিও। তাহলে এই যে আমরা 3টি পয়েন্ট আলোচনা করলাম, অ্যাক্টিভ প্যাসিভ চেনার উপায়, নাম্বার 2 অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য 5টা নিয়ম, এবং এই ভার্ব বি ব্যবহারের যে আমরা 4টা নিয়ম আলোচনা করলাম, এটি হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের বেসিক ইনফরমেশন। ইট ইজ দ্য ফাউন্ডেশন, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল রুলস অফ ভয়েস চেঞ্জ। এই কটা নিয়ম তোমাদেরকে শিখতেই হবে, মনে রাখতেই হবে। যদি কয়েকটি পয়েন্ট মনে রাখতে পারো, তাহলে আমরা ভয়েস চেঞ্জের বাকি যত রকম আলোচনা আছে সব রকম আলোচনা খুব সহজে বুঝতে পারবো, রাইট? তার জন্য এই 3টি পয়েন্ট তোমাদেরকে মনে রাখতেই হবে। চলো এবারে জেনে নিই যে প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয়, যার জন্য আমরা এতক্ষণ ধরে প্রস্তুতি নিলাম, রাইট? আচ্ছা, আমি তোমাদের কথা দিয়েছি যে আমি কোনো রকম নতুন রুলস রেগুলেশন ছাড়াই শুধুমাত্র ভয়েস চেঞ্জের যে বেসিক রুলস, বেসিক নিয়ম, তার উপর ভিত্তি করে কিভাবে প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ করা যায় সেটা শেখাবো, রাইট? তাহলে চলো লক্ষ্য করো এক্সাম্পল নাম্বার 1, ডাজ সি রাইট এ লেটার। লক্ষ্য করো তো এই বাক্যটি অ্যাক্টিভ ভয়েসে আছে, কারণ এখানে ভার্ব বি প্লাস ভার্ব 3 নেই, রাইট? আচ্ছা, এই বাক্যের সাবজেক্টকে সি, ভার্ব কোনটি রাইট, আর এ লেটার হচ্ছে অবজেক্ট। এবারে এই বাক্যটির প্যাসিভ কিভাবে করব, রাইট? আচ্ছা, আমরা ভয়েস চেঞ্জ করার প্রথম নিয়মে কি শিখেছিলাম যে অ্যাক্টিভের যেটা অবজেক্ট, প্যাসিভে গিয়ে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এই বাক্যের অবজেক্টকে আ লেটার, তাহলে আ লেটারকে আমরা সাবজেক্ট করে দিব। 2 নম্বর পয়েন্ট কি, ভার্ব বি ব্যবহার করতে হবে। লক্ষ্য করো তো অ্যাক্টিভ ভয়েসে ডাজ আছে, আর আমরা জানি ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আমরা নিয়মে কি শিখেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং কি, এম, ইজ, আর। তাহলে আ লেটার এর সঙ্গে কি বসবে, ইজ। ক্লিয়ার? এবারে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো। এই বাক্যটি যেহেতু প্রশ্নমূলক, আর আমরা প্রশ্নমূলক বাক্যের বৈশিষ্ট্য শিখেছি যে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে বসবে, তাহলে এই বাক্যে এ লেটারের সঙ্গে কি বসবে, ইজ। যেহেতু এই বাক্যটি প্রশ্নমূলক, ইজ এ লেটারের পরে নয়, এ লেটারের আগে ব্যবহার করতে হবে। বোঝাতে পারলাম? আমি আবার রিপিট করছি, এই বাক্যটি যেহেতু প্রশ্নমূলক, আর প্রশ্নমূলক বাক্যের নিয়ম হচ্ছে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকবে। তাহলে নিয়ম অনুসারে আমরা এখানে ইজ হেল্পিং ভার্ব পেলাম, কিন্তু যেহেতু বাক্যটি প্রশ্নমূলক, ইজ এ লেটারের পরে নয়, এ লেটারের আগে ব্যবহার করতে হবে। তাহলে আ লেটার ইজ। এ পর্যন্ত ক্লিয়ার? আর বাকি সব নিয়ম সেম। 3 নম্বর পয়েন্টে কি ছিল, ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, রাইটের থার্ড ফর্ম কি, রিটিন। তাহলে এখানে রিটিন লিখতে হবে। 4 নম্বর পয়েন্ট বাই, আর 5 নম্বর অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তাহলে সাবজেক্ট কি ছিল, সি, ওর অবজেক্ট ফর্ম কি, হার। তাহলে আমরা এখানে হার ব্যবহার করব। আচ্ছা, বাক্যটা যদি অ্যাসার্টিভ হতো তাহলে কি হতো, আ লেটার ইজ রিটিন। যেহেতু বাক্যটি প্রশ্নমূলক, ওই জন্য আমরা ইজ হেল্পিং ভার্বের সাবজেক্টের আগে ব্যবহার করলাম। শুধু এই নিয়মটাই তোমাদেরকে মনে রাখতে হবে। বুঝাতে পারলাম? চলো আরো এক্সাম্পল লক্ষ্য করো। ডু ইউ লাইক ইট, এই বাক্যের সাবজেক্টকে ইউ, এখানে লাইক ভার্ব আর ইট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যের প্যাসিভ কিভাবে করব, ইট সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখানেও ডু আছে, ডু ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট, এর মানে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ইটের সঙ্গে এম, ইজ, আর কোনটা বসবে, অফকোর্স ইজ। আবার ওই একই নিয়ম, যেহেতু বাক্যটি প্রশ্নমূলক, তাহলে ইজ সাবজেক্টের পরে নয়, সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। তাহলে ইজ ইট লাইকড বাই ইউ। বোঝা গেল? আরও এক্সাম্পল লক্ষ্য করো। ডিড হি সি দ্য ম্যান, সে কি লোকটিকে দেখেছিল। এ বাক্যের সাবজেক্টকে হি। আচ্ছা, সি এটা হচ্ছে ভার্ব, আর দ্য ম্যান এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এর প্যাসিভ কীভাবে হবে, দ্য ম্যান সাবজেক্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, ডিড আছে মানে পাস্ট ইনডিফিনিট, আর আমরা জানি ইনডিফিনিট থাকলে কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব। তাহলে পাস্ট ইনডিফিনিট এর মানে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব ব্যবহার করতে হবে। পাস্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব কি, ওয়াজ ওয়্যার, রাইট? তাহলে দ্য ম্যান এর সঙ্গে ওয়াজ না ওয়্যার, অফকোর্স ওয়াজ, কারণ দ্য ম্যান সিঙ্গুলার, রাইট? কিন্তু আমাদের মনে রাখতে হবে যেহেতু বাক্যটি প্রশ্নমূলক, ওয়াজ সাবজেক্টের পরে নয়, সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। তাহলে ওয়াজ দ্য ম্যান। আচ্ছা, সি এর থার্ড ফর্ম কি, সিন। 4 নম্বর বাই, আর 5 নম্বর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে আমরা এখানে অবজেক্ট করে দেবো। তাহলে হি ছিল, আমরা এখানে হিম করে দেবো। তাহলে ওয়াজ দ্য ম্যান সিন বাই হিম, ইট ইজ দ্য অ্যান্সার। ভালোভাবে লক্ষ্য করো, বোঝা যাচ্ছে আমি কিন্তু নতুন কোনো নিয়ম বলিনি, শুধু এটুকু বলেছি যে আমাদের সাধারণ নিয়ম অনুসারে যেটা হেল্পিং ভার্ব বের হবে প্রশ্নমূলক বাক্যের জন্য সেই হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে। ওই জন্য আমি এই ক্লাসের প্রথমেই তোমাদের প্রশ্নমূলক বাক্য কীভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছিলাম, রাইট? চলো আরও নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। ওয়াজ সি ডিসিভিং মি, ডিসিভ মানে প্রতারণা করা বা ঠকানো, রাইট? আচ্ছা, এটা পাস্ট কন্টিনিউয়াস এক্সাম্পল। এখানে সাবজেক্টকে সি, ডিসিভিং এটা হচ্ছে ভার্ব, আর মি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুসারে মি সাবজেক্ট হয়ে যাবে, রাইট? আচ্ছা, ওয়াজ মানে পাস্ট কন্টিনিউয়াস, আর আমরা ভার্ব বি ব্যবহারের নিয়মে কি শিখেছিলাম, যদি অ্যাক্টিভ ভয়েস কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে প্যাসিভ ভয়েসও ওই কন্টিনিউয়াসেরই হেল্পিং ভার্ব থাকবে, সঙ্গে বিইং যুক্ত করতে হবে। তাহলে এখানে মি এর সাবজেক্ট ফর্ম কি হয়ে যাবে, আই। এবার বলো আই এর সঙ্গে ওয়াজ না ওয়্যার, অফকোর্স ওয়াজ। তাহলে ওয়াজ আর তার সঙ্গে বিইং যুক্ত করতে হবে।
এটাই তো। কিন্তু আমরা প্রশ্নমূলক বাক্যের বৈশিষ্ট্য শিখেছিলাম যে যদি হেল্পিং ভার্ব একাধিক অংশ বিশিষ্ট হয় তাহলে প্রথম অংশটি সাবজেক্টের আগে আর বাকি অংশগুলি সাবজেক্টের পরে থাকবে। তাহলে ওয়াজ বিইং, এখানে ওয়াজ সাবজেক্টের আগে চলে আসবে আর বিইং সাবজেক্টের পরে থাকবে, অর্থাৎ ওয়াজ আই বিইং, এটুকু বোঝা গেল। আর বাকি সব নিয়ম তো সেম, রাইট? কারণ ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে ডিসিভড, 4 নম্বর বাই, আর 5 নম্বর সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি এখানে সি, তাহলে আমাদেরকে এখানে হার করে দিতে হবে। তাহলে ওয়াজ আই বিইং ডিসিভড বাই হার, আর শেষে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। জিজ্ঞাসা চিহ্ন যেন না ছোটে, বোঝা গেল? সে অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, জিজ্ঞাসা চিহ্ন কমন, ওটা থাকবেই। বুঝতে পারলাম? চলো আর একটা এক্সাম্পল লক্ষ্য করো। আর দে ক্লিনিং দ্য রুম, এই বাক্যের সাবজেক্টকে দে, আচ্ছা ভার্বকে ক্লিনিং, তাহলে আর ক্লিনিং মানে এটা কন্টিনিউয়াস টেন্সে আছে, আর দ্য রুম এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে দ্য রুম সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা আর আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা এখানেও প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই হেল্পিং ভার্ব ব্যবহার করব। তাহলে দ্য রুমের সঙ্গে এম ইজ আর কোনটা বসবে? অফকোর্স ইজ ব্যবহার করতে হবে। তাহলে এখানেও আমাদেরকে ইজ আর তার সঙ্গে বিইং যুক্ত করতে হবে। আচ্ছা তোমাদের কারো মনে আবার এটা প্রশ্ন আসছে না তো যে স্যার ওখানে আর ছিল তো এখানে ইজ কেন হয়ে গেল? দেখো আমরা ভার্ব বি চেঞ্জের নিয়মে কি শিখেছিলাম, কন্টিনিউয়াস টেন্স থাকলে ওই টেন্সেরই হেল্পিং ভার্ব বসবে, ওটাই হেল্পিং ভার্ব বসবে, এটা কিন্তু আমরা একবারও বলিনি। এর মানে কি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে যে হেল্পিং ভার্ব দরকার ছিল সেটা ব্যবহার করা হয়েছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট অনুসারে যেটা ম্যাচ করবে আমরা ওই হেল্পিং ভার্বকে ব্যবহার করব। কিন্তু হেল্পিং ভার্ব অবশ্যই ওই কন্টিনিউয়াস টেন্সেরই হবে। আর আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব হচ্ছে এম ইজ আর। তাহলে অ্যাক্টিভ ভয়েসে আর ছিল কারণ ওখানে সাবজেক্ট দে আছে, রাইট? আর প্যাসিভ ভয়েসে আমরা ইজ ব্যবহার করলাম কারণ এখানে সাবজেক্ট দ্য রুম। এতটুকু তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে এখানেও ইজ বিইং হবে, যেহেতু ইজ আর বিইং দুই অংশ বিশিষ্ট, তাহলে ইজকে সাবজেক্টের আগে আর বিইংকে সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। তাহলে ইজ দ্য রুম বিইং, এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা 3 নম্বর পয়েন্ট কি, ভার্বের থার্ড ফর্ম, তাহলে ক্লিন এর থার্ড ফর্ম ক্লিনড, 4 নম্বর বাই, আর 5 নম্বর অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাক্টিভে কি আছে? দে, আর প্যাসিভে কি হয়ে যাবে তাহলে? দেম। তাহলে ইজ দ্য রুম বিইং ক্লিনড বাই দেম, শেষে জিজ্ঞাসা চিহ্ন। আই হোপ এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো বিষয়টা। তাহলে এইভাবে আমাদেরকে ইয়েস নো কোশ্চিনের ভয়েস চেঞ্জ করতে হবে। যদি এ কয়েকটি পয়েন্ট বুঝে যাও তাহলে আই হোপ যে ইয়েস নো কোশ্চিনের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যদি সত্যিই বুঝতে পারো তাহলে ভিডিওটিকে লাইক করো। তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নাও, আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, রাইট? আর এই ভিডিওটিকে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, তারাও এই বিষয়টি শিখুক। তাহলে চলো এবার WH কোশ্চেনের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেটা শিখে নিই। মনে রাখতে হবে WH কোশ্চেনের জন্য আমরা নতুন কোনো নিয়ম শিখবো না। লক্ষ্য করে এক্সাম্পল। আচ্ছা আমরা ইয়েস নো কোশ্চেনের প্রথম এক্সাম্পল কি দেখেছিলাম? ডাজ সি রাইট এ লেটার, এটা ইয়েস নো কোশ্চেন। আমরা এর প্যাসিভ কি করেছিলাম? ইজ এ লেটার রিটেন বাই হার, রাইট? আচ্ছা এবার এই ডাজ সি রাইট এ লেটারকে যদি আমরা WH কোশ্চেন করে দিই, ধরো আমরা বললাম হোয়াই ডাজ সি রাইট এ লেটার, হয়ে গেল WH কোশ্চেন, রাইট? এবার ভালো করে বোঝার চেষ্টা করো। যদি WH কোশ্চেন থাকে তাহলে যে WH ওয়ার্ডটা দিয়ে প্রশ্নটি শুরু হবে ওই WH ওয়ার্ডটাকে আগে বসিয়ে দাও। তাহলে এখানে কি আছে? হোয়াই, তাহলে আমরা প্রথমে হোয়াই বসিয়ে দিব। এবার লক্ষ্য করো হোয়াইয়ের গল্প শেষ, তাহলে বাকি অংশটা কি থাকলো? ইয়েস নো কোশ্চেন। তাহলে বাকি অংশটাকে এবার ইয়েস নো কোশ্চেনের নিয়মে চেঞ্জ করে দাও, ভয়েস চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? আমি আবার রিপিট করছি, যদি WH কোশ্চেন থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় যে WH ওয়ার্ডটা থাকবে ওই WH ওয়ার্ডটাকে আগে লাগিয়ে দাও, আর WH ওয়ার্ডটাকে বাদ দিলে বাকিটা ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, আর বাকিটাকে ইয়েস নো কোশ্চেনের নিয়মেই আমরা প্যাসিভ ভয়েস করে দেব। তাহলে হোয়াই ডাজ সি রাইট এ লেটার, এর প্যাসিভ কী হবে? হোয়াই ইজ আ লেটার রিটেন বাই হার। দেখো তো খুব কঠিন মনে হলো? আমি কিন্তু এখনও নতুন কিছু বলিনি। কি বললাম? WH কোশ্চেন হলে WH ওয়ার্ডটাকে আগে বসিয়ে দাও, WH ওয়ার্ড বাদ দিলে বাকি অংশটা ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে, বাকি অংশটাকে ইয়েস নো কোশ্চেনের নিয়মেই চেঞ্জ করে দাও। সব ক্ষেত্রে কি এরকম না? সব ক্ষেত্রে এরকম নয়, এর কিছু ব্যতিক্রমও আছে। আমরা আসছি ধীরে ধীরে, আমি আগেই বলেছি 0 লেভেল থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাবো, রাইট? আর আমরা ওদিকেই এগোচ্ছি। তাহলে বোঝা গেল হোয়াই ডাজ সি রাইট এ লেটার, প্যাসিভ কি হয়ে গেল? হোয়াই ইজ আ লেটার রিটেন বাই হার। দ্বিতীয় এক্সাম্পল আমরা কি দেখেছিলাম? ডু ইউ লাইক ইট, আমরা এর প্যাসিভ কি করেছিলাম? ইজ ইট লাইক বাই ইউ। এবার এই ডু ইউ লাইক ইট এই বাক্যটিকে যদি আমরা WH কোশ্চেন করি তাহলে কি হবে? হোয়াই ডু ইউ লাইক ইট, তুমি এটি কেন পছন্দ করো, হয়ে গেল WH কোশ্চেন। এবার এই বাক্যটির প্যাসিভ ভয়েস করার সময় আমরা কি করব? হোয়াই আছে, আমরা আগে WH ওয়ার্ড হোয়াই লিখে দেবো। এবার দেখো তো হোয়াই বাদ দিলে বাকি অংশটাকে ইয়েস নো কোশ্চেন, এবার বাকি অংশটাকে ইয়েস নো কোশ্চেনের নিয়মে চেঞ্জ করে দাও। তাহলে হোয়াই ডু ইউ লাইক ইট এর প্যাসিভ কি হবে? হোয়াই ইজ ইট লাইকড বাই ইউ। কোয়াইট সিম্পল, শুধু একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, রাইট? চলো এবার নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। ডিড হি সি দ্য ম্যান, সে কি লোকটিকে দেখেছিল? তাহলে আমরা এর প্যাসিভ কি করেছিলাম? ওয়াজ দ্য ম্যান সিন বাই হিম, রাইট? এবার আমরা যদি এটাকে WH কোশ্চেন করে দিই, হোয়ার ডিড হি সি দ্য ম্যান, সে লোকটিকে কোথায় দেখেছিল, এগুলো WH কোশ্চেন। এবার এই WH কোশ্চেনের প্যাসিভ ভয়েস কী হবে? তাহলে হোয়ার আছে,
আমরা আগে হোয়ার ব্যবহার করব, তাহলে হোয়ার বসিয়ে দাও। এবার লক্ষ্য করো তো হোয়ার বাদ দিয়ে বাকি অংশটা কি হয়ে গেল, ইয়েস নো কোশ্চেন। তাহলে বাকি অংশটাকে ইয়েস নো কোশ্চেনের নিয়মে চেঞ্জ করে দাও, রাইট? তাহলে হোয়ার ডিড হি সি দ্য ম্যান, এর কাছে কি হবে, হোয়ার ওয়াজ দ্য ম্যান সিন বাই হিম। বোঝা গেল 100%। চলো নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো। এবার 4 নম্বর এক্সাম্পল, ওয়াজ সি ডিসিভিং মি, এটা ইয়েস নো কোশ্চেন। আমরা এর কাছে কীভাবে করেছিলাম, ওয়াজ আই বিইং ডিসিভড বাই হার, এটা ছিল ইয়েস নো কোশ্চেন। এবার এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি, ধরো হোয়াই ওয়াজ সি ডিসিভিং মি, তাহলে এই বাক্যটির কাছে কী হবে, আবার সেম নিয়ম, হোয়াই আছে আগে হোয়াই ব্যবহার করো, তাহলে আমরা হোয়াই লিখে দিলাম। এবার বাকি অংশটা ইয়েস নো কোশ্চেন হয়ে গেল, তাহলে বাকি অংশটাকে আমরা ইয়েস নো কোশ্চেনের নিয়মেই চেঞ্জ করে দেবো। তাহলে উত্তর কী হবে, হোয়াই ওয়াজ আই বিইং ডিসিভড বাই হার। বোঝা যাচ্ছে? যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটিকে আরেকবার ব্যাক করে আরেকবার শুনে নিবে, আশা করি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। চলো এবার আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, হ্যাজ সি রিটেন আ লাভ লেটার, এটা ইয়েস নো কোশ্চেন। এবার এই বাক্যটির যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কী হবে, লক্ষ্য করো, সি সাবজেক্ট, রিটেন এটা ভার্ব, আর আ লাভ লেটার এটা গোটাই অবজেক্ট। তাহলে আ লাভ লেটার একে আমরা সাবজেক্ট করবো। আচ্ছা, অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ আছে, অর্থাৎ বাক্যটি পারফেক্ট টেন্সে আছে, আর আমরা জানি পারফেক্ট টেন্স থাকলে প্যাসিভ করার সময় পারফেক্ট কন্টিনিউয়াসের হেল্পিং ব্যবহার করতে হয়, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন। তাহলে আ লাভ লেটার এর সঙ্গে হ্যাভ বিন না হ্যাজ বিন কোনটা হবে, অফকোর্স হ্যাজ বিন হবে, কারণ আ লাভ লেটার এটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্টের জন্য সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু আমরা আরেকটা নিয়ম জেনেছিলাম যে হেল্পিং ভার্ব যদি একাধিক অংশ বিশিষ্ট হয় তাহলে প্রথম অংশটি সাবজেক্টের আগে আর তৃতীয় অংশটি সাবজেক্টের পরে ব্যবহার করতে হবে। তাহলে হ্যাজ আ লাভ লেটার বিন রিটেন বাই হার, ইট ইজ দ্য অ্যান্সার, রাইট? এবার এই বাক্যটিকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি, ধরো হোয়েন হ্যাজ সি রিটেন আ লাভ লেটার, তাহলে এবার হয়ে গেল ডব্লিউএইচ কোশ্চেন। এবার এই বাক্যটির আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করবো, তাহলে আগের নিয়মেই হোয়েন আছে আগে হোয়েন লিখে দাও, তাহলে আমরা হোয়েন লিখে দিলাম। এবার হোয়েনের গল্প শেষ। এবার অ্যাক্টিভ ভয়েসটা লক্ষ্য করো, হোয়েন বাদ দিলে বাকি অংশটা কি, ইয়েস নো কোশ্চেন। এবার বাকিটিকে ইয়েস নো কোশ্চেনের নিয়মেই চেঞ্জ করে দাও, তাহলে কী হবে অ্যান্সার, হোয়েন হ্যাজ আ লাভ লেটার বিন রিটেন বাই হার। বোঝাতে পারলাম? 100%। তাহলে এইভাবে আমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করতে হবে। এবারে এসো কিছু এক্সেপশন, কিছু ব্যতিক্রম যা আমরা এই ক্লাসের প্রথমেই দেখেছিলাম, ওই যে হু দিয়ে আর হোয়াট দিয়ে, রাইট? এবার ভালো করে বোঝার চেষ্টা করো, যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হু, হোয়াট বা হুইচ দিয়ে থাকে, আমি আবার রিপিট করছি, যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হু, হোয়াট বা হুইচ দিয়ে শুরু হয় তাহলে আমরা লক্ষ্য করব যে ওই ডব্লিউএইচ ওয়ার্ডগুলি কি নিজে সাবজেক্ট না নিজে সাবজেক্ট নয়। যদি এই ডব্লিউএইচ ওয়ার্ড মানে এই তিনটি হু, হোয়াট আর হুইচ এরা যদি নিজে সাবজেক্ট না হয় তাহলে ওই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়েই আমরা প্যাসিভ ভয়েস শুরু করব। কিন্তু যদি এরা নিজে সাবজেক্ট হয় তাহলে হু থাকলে বাই হোম, হোয়াট থাকলে বাই হোয়াট, আর হুইচ থাকলে বাই হুইচ দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। বোঝা গেল না? আমি আবার রিপিট করছি, যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হু, হোয়াট বা হুইচ দিয়ে শুরু হয় তাহলে আমরা দেখব যে এই তিনটি শব্দ নিজে সাবজেক্ট না নিজে সাবজেক্ট নয়। যদি এরা নিজে সাবজেক্ট না হয় তাহলে অ্যাক্টিভ ভয়েসটি যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে আমরা ওর প্যাসিভটাও ওই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু করব। কিন্তু এরা যদি নিজে সাবজেক্ট হয় তাহলে ওই ক্ষেত্রে হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হবে, হোয়াট থাকলে বাই হোয়াট দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করতে হবে, আর হুইচ থাকলে বাই হুইচ দিয়ে শুরু করতে হবে। বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে আমরা কী করে বুঝবো এরা নিজে সাবজেক্ট না নিজে সাবজেক্ট নয়, রাইট? দ্যাট ইজ দ্য কোশ্চেন। চলো বোঝানোর চেষ্টা করছি। আমরা লক্ষ্য করব যখনই কোনো ডব্লিউএইচ কোশ্চেন এই তিনটি ওয়ার্ড দিয়ে থাকবে আমরা দেখে নিব যে এই ডব্লিউএইচ ওয়ার্ড আর ওই বাক্যের যে ম্যান ভার্ব এই দুটির মধ্যে অন্য কোনো নাউন প্রোনাউন আছে না নেই। যদি ডব্লিউএইচ ওয়ার্ড এবং ম্যান ভার্বের মধ্যে অন্য কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে যে নাউন প্রোনাউনটা থাকবে ওটাই ওই বাক্যের সাবজেক্ট, ডব্লিউএইচ ওয়ার্ড নয়। আর যদি ডব্লিউএইচ ওয়ার্ড এবং ম্যান ভার্ব এর মাঝে অন্য কোনো নাউন প্রোনাউন না থাকে তাহলে ওই বাক্যের সাবজেক্ট ওই ডব্লিউএইচ ওয়ার্ড নিজেই। বোঝা গেল না? চলো এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। হু কিল্ড দ্য স্নেক, এই এক্সাম্পলটাই আমরা দিয়েছিলাম, রাইট? তাহলে লক্ষ্য করো হু কিল্ড দ্য স্নেক, এই বাক্যের ম্যান ভার্বকে কিল্ড। আচ্ছা, ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? হু। তাহলে লক্ষ্য করো তো হু এবং এই বাক্যের যে ম্যান ভার্ব কিল্ড এই দুটির মধ্যে অন্য কোনো নাউন প্রোনাউন আছে নেই, এর মানে এই বাক্যে হু নিজে সাবজেক্ট। ক্লিয়ার? আবার আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, হু ডু ইউ লাইক, এই বাক্যের ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? হু। আচ্ছা, ম্যান ভার্ব কোনটা? লাইক। লক্ষ্য করো হু আর লাইক এর মধ্যখানে ইউ আছে, তাহলে এই বাক্যের সাবজেক্ট ইউ, হু নয়। বোঝা গেল? আবার লক্ষ্য করো, হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, ওয়ান্ট ম্যান ভার্ব, মধ্যখানে কে আছে? ইউ, তাহলে এই বাক্যের সাবজেক্ট ইউ, হোয়াট নয়। কিন্তু হোয়াট মেড ইউ লাফ, এই বাক্যে হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড আর মেড হচ্ছে ম্যান ভার্ব। লক্ষ্য করো তো ডব্লিউএইচ ওয়ার্ড আর ম্যান ভার্ব এর মাঝে কেউ আছে? কোনো নাউন প্রোনাউন নেই, তাহলে এই বাক্যে হোয়াট নিজে সাবজেক্ট। বোঝাতে পারলাম? তাহলে আমি আবার রিপিট করছি, যদি কোনো ডব্লিউএইচ কোশ্চেন হু, হোয়াট বা হুইচ দিয়ে শুরু হয় তাহলে আমরা দেখব ওরা নিজে সাবজেক্ট না নিজে সাবজেক্ট নয়। যদি ওরা নিজে সাবজেক্ট না হয় তাহলে যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নটি শুরু হবে আমরা প্যাসিভও ওই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু করব।
কিন্তু ওরা যদি নিজে সাবজেক্ট হয় তাহলে হু থাকলে বাই হোম দিয়ে শুরু করতে হবে, হোয়াট থাকলে বাই হোয়াট দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে, আর হুইচ থাকলে বাই হুইচ দিয়ে প্যাসিভ ভয়েস করতে হবে। চলো বিষয়টিকে এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। আমরা যখন এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বুঝবো তখন আমাদের বুঝতে খুব সুবিধা হবে, খুব সহজেই আমরা বিষয়টাকে অনুধাবন করতে পারবো বা বুঝতে পারবো। রাইট, চলো লক্ষ্য করে এক্সাম্পল নাম্বার 1, হু ডিড ইট। আচ্ছা বলো তো এই বাক্যে হু নিজের সাবজেক্ট না নিজের সাবজেক্ট নয়? অফকোর্স নিজের সাবজেক্ট, কারণ হু ডব্লিউএইচ ওয়ার্ড, ডিড ম্যান ভার্ব, মধ্যখানে অন্য কোনো নাউন প্রোনাউন নেই, তাহলে এখানে হু নিজের সাবজেক্ট। আর আমরা কি জেনেছিলাম, যদি হু নিজের সাবজেক্ট হয় তাহলে এর প্যাসিভ বাই হোম দিয়ে করতে হবে, যেটা আমরা সচরাচর করে থাকি বা আমরা যেটা সবাই জানি। তাহলে এর প্যাসিভ কি হবে? বাই হোম ওয়াজ ইট ডান। ক্লিয়ার? কিন্তু নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, হু ডু ইউ লাইক। এবার বলো এখানে হু নিজের সাবজেক্ট আর নিজের সাবজেক্ট নয়। লক্ষ্য করো হু ডব্লিউএইচ ওয়ার্ড, লাইক ম্যান ভার্ব, মধ্যখানে ইউ আছে, এর মানে এই বাক্যে ইউ সাবজেক্ট, হু সাবজেক্ট নয়। আর আমরা কি জানলাম, যদি হু হোয়াট হুইচ নিজের সাবজেক্ট না হয় তাহলে যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্নমূলক বাক্যটি থাকবে প্যাসিভও ওই শব্দ দিয়েই শুরু করতে হবে, তাহলে এর প্যাসিভও হু দিয়েই হবে। তাহলে এর প্যাসিভ কি হবে? হু ইজ লাইকড বাই ইউ। বোঝা গেল? হু ইজ লাইকড বাই ইউ। পয়েন্ট ক্লিয়ার হলো? আরও এক্সাম্পল লক্ষ্য করো, হু রোড গীতাঞ্জলি। এখানে লক্ষ্য করো হু নিজের সাবজেক্ট, কারণ হু ডব্লিউএইচ ওয়ার্ড আর রোড ম্যান ভার্ব, মধ্যখানে অন্য কোনো নাউন পণ্য নেই। তাহলে যেহেতু হু নিজের সাবজেক্ট তাহলে এর প্যাসিভ কী হবে? বাই হোম দিয়ে শুরু করতে হবে। তাহলে বাই হোম ওয়াজ গীতাঞ্জলি রিটেন। রাইট, আই হোপ যে তোমরা এতক্ষণে বিষয়টি বুঝে গেছো। চলো এবার হোয়াট দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। হোয়াট ডু ইউ লাইক। লক্ষ্য করো হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, লাইক ম্যান ভার্ব, মধ্যখানে ইউ আছে, অর্থাৎ এই বাক্যে ইউ হচ্ছে সাবজেক্ট, হোয়াট সাবজেক্ট নয়। আর আমরা কি জানলাম, যদি কোনো ডব্লিউএইচ ওয়ার্ড নিজে সাবজেক্ট না হয় তাহলে ওর প্যাসিভ ভয়েস ওই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়েই শুরু করতে হবে। তাহলে এর প্যাসিভ কী হবে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। রাইট, কিন্তু নেক্সট এক্সাম্পল লক্ষ্য করো, হোয়াট মেড ইউ লাফ। এখানে লক্ষ্য করো তো হোয়াট ডব্লিউএইচ ওয়ার্ড, মেড এটা ম্যান ভার্ব, মধ্যখানে অন্য কোনো নাউন প্রোনাউন নেই, তাহলে এই বাক্যে হোয়াট নিজের সাবজেক্ট। আর আমরা কি জানতে পেরেছি, যদি হোয়াট নিজের সাবজেক্ট হয় তাহলে ওর প্যাসিভ বাই হোয়াট দিয়ে শুরু করতে হবে। ইয়েস, তোমরা ঠিকই শুনেছ, বাই হোয়াট। তাহলে হোয়াট মেড ইউ লাফ, তোমাকে কোন জিনিসটি হাসিয়েছিল, তাহলে এর প্যাসিভ কী হবে? বাই হোয়াট ওয়ার ইউ মেড লাফ। বোঝা গেল? বাই হোয়াট ওয়ার ইউ মেড লাফ, ইট ইজ দ্য অ্যান্সার। I hope you got the point. চলো এবার হুইচ দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখে নিই। হুইচ শার্ট ডু ইউ লাইক। আচ্ছা এখানে তোমরা যে শার্ট শব্দটি দেখতে পাচ্ছ, এই শার্ট শব্দটি কিন্তু হুইচেরই অংশ, অর্থাৎ ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হুইচের পরে যে নাউন থাকবে ওই নাউনটা কিন্তু হুইচেরই অংশ। ওই নাউনটা বাদ দিয়েও যদি আর অন্য কোনো নাউন প্রোনাউন থাকে তাহলে ওই নাউন প্রোনাউনটি নিজের সাবজেক্ট হবে। উদাহরণটাকে ভালোভাবে লক্ষ্য করো, হুইচ শার্ট ডব্লিউএইচ ওয়ার্ড, আর লাইক এটা হচ্ছে ম্যান ভার্ব, মধ্যখানে লক্ষ্য করো ইউ আছে, তাহলে এই বাক্যে ইউ হচ্ছে সাবজেক্ট। রাইট, তাহলে এখানে হুইচ নিজের সাবজেক্ট নয়। আর আমরা কি জানলাম, কোনো ডব্লিউএইচ ওয়ার্ড যদি নিজের সাবজেক্ট না হয় তাহলে যে ডব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে ওর প্যাসিভ ওই ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। তাহলে হুইচ শার্ট ইজ লাইকড বাই ইউ, এটা হবে ওর অ্যান্সার। দেখো তো বোঝা গেল কি না? কি বললাম? হুইচ শার্ট ডু ইউ লাইক, হুইচ শার্ট ইজ লাইকড বাই ইউ। আই হোপ দ্য পয়েন্ট ইজ ক্লিয়ার। রাইট, এবার আরেকটা এক্সাম্পল লক্ষ্য করো, হুইচ গার্ল হেল্পড ইউ। এ বাক্যে হুইচ গার্ল এরা দুটো মিলিত হয়ে হুইচের অংশ মানে ডব্লিউএইচ ওয়ার্ড, আর হেল্প এটা হচ্ছে ম্যান ভার্ব। তাহলে লক্ষ্য করো হেল্প আর হুইচ গার্ল এর মধ্যে অন্য কোনো নাউন প্রোনাউন নেই। রাইট, তাহলে এখানে হুইচ গার্ল নিজে সাবজেক্ট। আর যদি হুইচ গার্ল নিজে সাবজেক্ট হয় তাহলে আমরা কি জেনেছিলাম, বাই হুইচ দিয়ে প্যাসিভ করতে হবে। তাহলে বাই হুইচ গার্ল ওয়ার ইউ হেল্পড, ইট ইজ দ্য অ্যান্সার। বোঝা গেল 100%। যদি ঠিকঠাক বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে ব্যাক করে আরেকবার শুনে নিবে, আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবারে আসি এক্সেপশন। এই যে আমরা ডব্লিউএইচ কোশ্চেনের ভয়েস চেঞ্জ করলাম, এর একটা এক্সেপশন, একটা ব্যতিক্রম আছে। যদি কোনো প্রশ্নমূলক বাক্য হোম দিয়ে শুরু হয় তাহলে এই ধরনের বাক্যের প্যাসিভ ভয়েস করার সময় হু দিয়ে শুরু করতে হবে। এটাই একমাত্র এক্সেপশন। কি বললাম, যদি কোনো অ্যাক্টিভ ভয়েস হোম দিয়ে শুরু হয় তাহলে এই ধরনের বাক্যের যখন আমরা প্যাসিভ ভয়েস করব আমরা হু দিয়ে শুরু করব। এক্সাম্পল লক্ষ্য করো, হোম ডু ইউ টিচ, তুমি কাকে পড়াও। লক্ষ্য করো হোম দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা কি জানলাম, হোম থাকলে হু দিয়ে শুরু করতে হবে। তাহলে হু ইজ টট বাই ইউ। লক্ষ্য করো আমরা প্যাসিভটা হু দিয়ে শুরু করেছি। তাহলে হোম ডু ইউ টিচ এর প্যাসিভ কি হলো, হু ইজ টট বাই ইউ। আরও একটা এক্সাম্পল লক্ষ্য করো, হোম ডিড ইউ সি, তাহলে এর প্যাসিভ কি হবে, হু ওয়াজ সিন বাই ইউ। আই হোপ ইউ গট দ্য পয়েন্ট. So my lovely brothers and sisters, here is the end of the discussion of passive of interrogative sentence. I hope you have enjoyed the class. আশা করি তোমরা প্রশ্নমূলক বাক্যের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা শিখে গেছো। নিশ্চয়ই তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর তোমরা যদি আমার ক্লাস প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে নিও। রাইট, তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ গ্রামার। হ্যাপি লার্নিং।